রাত তখন গভীর, তেহরানের অধিকাংশ মানুষ ঘুমে। হঠাৎ করেই আকাশ ফেটে পড়ল। প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী। জানলা দিয়ে বাইরে তাকিয়ে মানুষ দেখল আকাশ জুড়ে লাল আর কালো আভা, যেন পুরো শহরটাই জ্বলছে। কেউ বুঝে ওঠার আগে একের পর এক বিস্ফোরণ ঘটতে লাগলো। টেলিভিশনের পর্দায় ভেসে উঠল সেই খবর যা শুনে স্তব্ধ হয়ে গেল গোটা দুনিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ বাহিনী শুরু করেছে ইরানের ওপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান। আর এই অভিযানের সরাসরি নির্দেশ এসেছে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। এই হামলার আগে কোনো পূর্ব সতর্কতা ছিল না, কোনো কূটনৈতিক চিঠি ছিল না, কোনো আলটিমেটাম দেয়া হয়নি তেহরানকে। মধ্যরাতের অন্ধকারে নীরবে উড়ে এসেছে ইসরায়েলি যুদ্ধ বিমানের ঝাঁক। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আমেরিকার অত্যাধুনিক স্টেলথ বোমারু বিমান। লক্ষ্যবস্তু এবার আর শুধু সামরিক ঘাঁটি বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র নয়, এবার তারা আঘাত হেনেছে ইরানের অর্থনীতির প্রাণকেন্দ্রে। তেহরানের প্রধান তেল শোধনাগার আর জ্বালানি ভাণ্ডারগুলোকে একে একে গুড়িয়ে দেয়া হচ্ছে পরিকল্পিতভাবে। আগুনে লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গেছে তেহরানের দিগন্ত। যে তেল ইরানের অর্থনীতির মেরুদণ্ড, সেই তেলের ভাণ্ডারই এখন জ্বলছে দাউ দাউ করে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে এত বড় হামলা? কেন হঠাৎ করেই এমন সর্বাত্মক যুদ্ধে নামল ওয়াশিংটন আর তেল আবিব? উত্তরটা লুকিয়ে আছে গত এক সপ্তাহের ঘটনাপ্রবাহের মধ্যে। মাত্র 7 দিন আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিয়েছিল যা ওয়াশিংটনের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে ইসরায়েল তাদের পুরনো পরিকল্পনা বাস্তবায়নে নেমে পড়েছে। পরিকল্পনাটা হলো ইরানকে কয়েক দশক পিছিয়ে দেয়া, তাদের সামরিক সক্ষমতা, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা আর আঞ্চলিক প্রভাব সবকিছু একসঙ্গে ধ্বংস করে দেয়া। আমেরিকা ইসরায়েল জোট এক যৌথ বিবৃতিতে যা জানিয়েছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। তারা বলেছে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন থেকে শুধু ইতিহাসের পাতায় থাকবে, বাস্তবে এর অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। এ দাবি যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে ইরানের ওপর যে মাত্রায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন। রোববার রাতে যে হামলা চালানো হয় সেটিকে সামরিক বিশ্লেষকরা ইতিহাসের অন্যতম বড় কৌশলগত আক্রমণ বলে চিহ্নিত করেছেন। একসঙ্গে এত বেশি লক্ষ্যবস্তুতে, এত বিস্তৃত এলাকা জুড়ে এত সম্মিলিতভাবে হামলা চালানোর নজির মধ্যপ্রাচ্যের ইতিহাসে খুব কমই আছে। শুধু সামরিক স্থাপনা নয়, ইরানের পানি লবণমুক্তকরণ প্ল্যান্টেও হামলা হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। এর মানে হলো বেসামরিক অবকাঠামো রেহাই পায়নি এই আক্রমণ থেকে। তেহরানের রাজপথে চলন্ত অ্যাম্বুলেন্সেও গোলা পড়েছে বলে ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এই তথ্য যদি সত্যি হয় তাহলে আন্তর্জাতিক যুদ্ধ আইনের চরম লঙ্ঘন হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। এদিকে শুধু ইরান নয়, একই সঙ্গে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের ওপর মধ্যরাতে যে হামলা চালানো হয় তাতে একটি হোটেলে সরাসরি আঘাত হানা হয়। সেই হোটেলে তখন বেসামরিক মানুষ ছিল। 4 জন হোটেল অতিথি সহ মোট 41 জন প্রাণ হারিয়েছেন সেই রাতের হামলায়। লেবানন সরকার এই হামলাকে যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছে, কিন্তু ইসরায়েল দাবি করছে হোটেলটি হিজবুল্লাহ কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই পুরো পরিস্থিতি নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা আরও বেশি উত্তেজনা ছড়িয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ কেন্দ্রগুলো প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেছেন, কোনো ধরনের সমঝোতা বা আলোচনার টেবিলে বসার কোনো পরিকল্পনা নেই তার প্রশাসনের, বরং তার লক্ষ্য হল ইরানে একটি শান্তিপ্রিয় সরকার প্রতিষ্ঠা করা। কথাটা শুনে অনেকেই চমকে উঠেছেন, কারণ এর সোজা মানে হল ইরানের বর্তমান সরকারকে উৎখাত করা, রেজিম চেঞ্জ, ঠিক যেমনটা করা হয়েছিল ইরাকে সাদ্দাম হোসেনের সঙ্গে, লিবিয়ায় গাদ্দাফির সঙ্গে। ট্রাম্প আরও একটি ভয়ঙ্কর কথা বলেছেন যা পুরো পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। তিনি বলেছেন, কিছুদিনের মধ্যে ইরানে আত্মসমর্পণের জন্য কোনো নেতাই বেঁচে থাকবে না। এই কথাটার মানে কি? এর মানে কি ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে টার্গেট করে হত্যা করা হবে, নাকি এটি শুধু মনস্তাত্ত্বিক চাপ? যেভাবেই ব্যাখ্যা করা হোক, এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির সব নিয়ম ভেঙে দিয়েছে। হরমুজ প্রণালী নিরাপদ আছে বলে দাবি করছেন ট্রাম্প। এই দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের তেল সরবরাহের একটি বিশাল অংশ এই প্রণালী দিয়ে যায়। যুদ্ধ শুরু হবার পর থেকেই আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতিতে এমন ধাক্কা লাগবে যা সামলানো কারো পক্ষে সহজ হবে না। এদিকে ইরানে একটি স্কুলে হামলার খবর পাওয়া গেছে। এই হামলায় বেসামরিক মানুষ ও শিশুরা হতাহত হয়েছে বলে জানা যাচ্ছে। অবাক করার মতো বিষয় হলো, এই হামলার জন্য তেহরানকেই দায়ী করছে মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেছেন, ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ইরান এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলেছে এটি সরাসরি যৌথ বাহিনীর হামলার ফল। আরেকটি বিস্ফোরক দাবি এসেছে ইরানের পক্ষ থেকে। তারা বলেছে আইআরজিসি অর্থাৎ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে। কিন্তু ট্রাম্প প্রশাসন এই দাবি সরাসরি উড়িয়ে দিয়েছে। কোনো মার্কিন সেনা আটক হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প নিজে। এখন প্রশ্ন হলো, কার কথা সত্য? যদি সত্যি মার্কিন সেনা ইরানের হাতে আটক থাকে, তাহলে এই যুদ্ধের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে যাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় যা বলেছেন তা পুরো পরিস্থিতিতে আরেক মাত্রা যোগ করেছে। তিনি দাবি করেছেন, তেহরানের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ এখন ইসরায়েলের হাতে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। তিনি বলেছেন, এই হামলার উদ্দেশ্য ইরানকে বিভাজন করা নয়, বরং ইরানের জনগণকে স্বৈরশাসন থেকে মুক্ত করা। কথাটা শুনতে সুন্দর, কিন্তু ইতিহাস সাক্ষী এই ধরনের মুক্তির প্রতিশ্রুতি দিয়েই ইরাকে ঢুকেছিল আমেরিকা। তারপর কি হয়েছিল সেটা সারা পৃথিবী জানে। লক্ষ লক্ষ মানুষ মরেছে, দেশটা আজও স্থিতিশীল হতে পারেনি। তবে ইরান চুপচাপ বসে মার খাচ্ছে না। দেশটির সামরিক বাহিনীর জবাব দিচ্ছে পুরো দমে। ইরানের বিপ্লবী গার্ড ইসরায়েলের হাইফা তেল শোধনাগারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর এবং সেখানকার তেল শোধনাগারটি ইসরায়েলের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শোধনাগারে কতটুকু ক্ষতি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু শুধু ইসরায়েলে নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ছড়িয়ে পড়েছে আরও দূরে। সৌদি আরব জানিয়েছে তাদের আকাশসীমায় 15টিরও বেশি ইরানি ড্রোন ধ্বংস করা হয়েছে। সৌদি আরব এই যুদ্ধে সরাসরি জড়িত না হলেও মার্কিন জোটকে তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে বলে ইরান অভিযোগ করেছে। আর সেই কারণেই সৌদি আরবও ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এটি অত্যন্ত বিপজ্জনক একটি মোড়, কারণ সৌদি আরব যুদ্ধে জড়িয়ে পড়লে পুরো উপসাগরীয় অঞ্চল আগুনে জ্বলে উঠবে। কুয়েতের পরিস্থিতিও উদ্বেগজনক। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি তেল ট্যাঙ্কারে হামলা হয়েছে। এই হামলার পর কুয়েত তাদের তেল উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। কুয়েতের একটি বহুতল ভবনেও ইরানের হামলায় আগুন লেগেছে বলে জানা গেছে। আর সবচেয়ে মর্মান্তিক খবর হলো, কুয়েতে ইরানের হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের কফিন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। ডোভার এয়ারফোর্স বেসে যখন এই কফিনগুলো নামানো হচ্ছিল, তখন আমেরিকার জনমনে এই যুদ্ধ নিয়ে ক্ষোভ আরও বেড়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে 70% আমেরিকান নাগরিক এই যুদ্ধের বিপক্ষে। তারা মনে করে এই যুদ্ধ আমেরিকা নিজের জন্যই বিপদ ডেকে আনবে। ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা এখনও আমেরিকানদের স্মৃতিতে জ্বলজ্বল করছে। হাজার হাজার মার্কিন সেনার প্রাণ গেছে সেই যুদ্ধে। $1 ট্রিলিয়ন খরচ হয়েছে, আর শেষ পর্যন্ত কি পাওয়া গেছে? কিছুই না। এই ভয় আবার নতুন করে গ্রাস করেছে আমেরিকার সাধারণ মানুষকে। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে যা বলেছে তা শুনে সবাই কান খাড়া করেছে। তারা বলেছে, আমেরিকা ইসরায়েল জোটের জন্য এখনো নতুন চমক অপেক্ষা করছে তাদের অস্ত্র ভাণ্ডারে। এই চমক কি সেটা স্পষ্ট করেনি ইরান, কিন্তু সামরিক বিশ্লেষকরা মনে করছেন ইরান হয়তো তাদের গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা দূরপাল্লার ড্রোন প্রযুক্তি ব্যবহার করতে পারে। কেউ কেউ আশঙ্কা করছেন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। সেটি হলে বিশ্ব অর্থনীতিতে সুনামি আসবে। ইরানের শীর্ষ রাজনৈতিক নেতা আলী লারিজানি একটি বিবৃতিতে যা বলেছেন তা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে দেয়। তিনি জানিয়েছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ 1000 মানুষ এই হামলায় প্রাণ হারিয়েছেন, আর এই হত্যার জবাব ট্রাম্পকেই দিতে হবে। লারিজানি একই সাথে যেসব দেশ মার্কিন জোটকে ইরানে হামলায় সহযোগিতা করেছে তাদেরও প্রতিও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, কাউকে ছাড় দেয়া হবে না। এই হুঁশিয়ারি সরাসরি সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের দিকে তাক করা। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? একদিকে ইসরায়েল বলছে তারা ইরানকে মুক্ত করতে চায়, অন্যদিকে ইরান বলছে এটি তাদের অস্তিত্বের লড়াই এবং এখানে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। দুপক্ষের এই কঠোর অবস্থান যুদ্ধকে আরও দীর্ঘায়িত করার আশঙ্কা তৈরি করেছে। রাশিয়া ও চীন এখন পর্যন্ত কোনো সরাসরি সামরিক পদক্ষেপ নেয়নি, কিন্তু তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন বলেছেন, এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। চীনও জাতিসংঘে জরুরি অধিবেশন আহ্বান করেছেন। সাধারণ মানুষের কথা কেউ ভাবছে কি? তেহরানের রাস্তায় রাস্তায় এখন আহত মানুষের আর্তচিৎকার। হাসপাতালগুলোতে জায়গা নেই, ওষুধ ফুরিয়ে যাচ্ছে। বিদ্যুৎ নেই অনেক এলাকায়, পানির সরবরাহ ব্যাহত হয়েছে, স্কুল বন্ধ, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, জীবন থমকে গেছে।
লক্ষ লক্ষ মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে, কিন্তু কোথায় যাবে? চারিদিকে বোমা পড়ছে, আর এই মানুষগুলোর কোনো দোষ নেই। তারা না খামেনির সিদ্ধান্তে জড়িত ছিল, না ট্রাম্পের রাজনীতিতে। পুরো দুনিয়া এখন অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যের মানচিত্র কি সত্যিই বদলে যাবে, নাকি এই যুদ্ধ থেকে জন্ম নেবে আরও বড় কোনো সংঘাত। বিশ্ব পরাশক্তির ভারসাম্য কি বদলে যাবে? রাশিয়া আর চীন কি শেষ পর্যন্ত নীরব দর্শক হয়ে থাকবে, নাকি তারাও মাঠে নামবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো কারো জানা নেই। তবে একটি জিনিস পরিষ্কার, মধ্যপ্রাচ্যের এই আগুন যদি ছড়িয়ে পড়ে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দরজায় কড়া নাড়বে মানব সভ্যতা। আর সেই দরজা একবার খুলে গেলে বন্ধ করার সাধ্য কারো থাকবে না।